সজীব, আপনি আমাকে ৫ লাখ টাকা দেন, নইলে আমার বাবাকে আমি বাঁচাতে পারব না। সজীব বল, তুমি তো কাজের মেয়ে, আমার বাসায় কাজ করে এই টাকা তুমি পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে, তাই আমি এত টাকা তোমাকে ধার দিতে পারব না। বরং তুমি যদি আমার একটি কথা রাখ তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। তখন কাজের মেয়েটি বলল, কি কথা বলুন, আমি আপনার সব কথা রাখব, কিন্তু আমার বাবাকে আগে বাঁচাতে হবে। তারপর সজীব তার বাবার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে কাজের মেয়ের হাতে তুলে দিল। কাজের মেয়েটি টাকা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু সেই টাকা যে তার জীবনকে তছনছ করে দেবে সেটা তো কাজের মেয়ে জানত না। সেই টাকার জন্য সজীব কাজের মেয়ের সাথে জোর করে। এবার মূল গল্পটি বলি। সুভাষচন্দ্র দাস যখন মধ্যরাত্রে ওঠেন তখন পানি নিতে নিজের ঘর থেকে বের হন। ড্রয়িং রুমে এসে পানি পান করেন এবং ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি দেখতে পান যে তার ছেলের ঘরের লাইট এখনও চলছে। তিনি ঘড়িতে তাকান এবং তখন রাত ১টা বাজে। তার মনে হয় যে তার ছেলে পড়াশোনা করছে। তার ছেলে কতই না লেখাপড়া করে, এবং তার পা অজ্ঞানতার ছেলের ঘরের দিকে অগ্রসর হয়। কিন্তু আগে যেই তিনি দরজা খুলতে যান, তখন তিনি কিছু অদ্ভুত শব্দ শোনেন এবং তারপর থেমে যায়। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি দেখেন দরজাটি খোলা ছিল এবং সেখানে কোনো লোক ছিল না। যখন তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে উঁকি মারেন, তখন তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে যায়, কারণ তার ছেলে এই সময় স্কুলের পড়া পড়ছে না, সে অন্য কিছু করছে। তিনি দেখেন যে তার ছেলে সজীব তার ঘরের কাজের মেয়ের সাথে গল্প করছে, একটি বিছানায় শুয়ে। সুভাষচন্দ্র দাস যখন এটি নিজের চোখে দেখেন, তখন তার চোখ রাগে লাল হয়ে যায়। তিনি অবিরত দেখছিলেন এবং ভাবছিলেন যে তিনি স্বপ্নেও ভাবতে পারেন না যে তার ছেলে এমন কিছু করতে পারে। তিনি জানেন না যে তার পিছনে তাদের বাড়িতে কবে থেকে চলছে, কিন্তু কিছুক্ষণ আগেই তার চোখ যা এখন রাগে লাল ছিল, ধীরে ধীরে তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে শুরু করে, এবং এখনকার চোখে রাগের পরিবর্তে। এটি তখন ঘটে যখন তার নজর তার কাজের মেয়ের দিকে পড়ে, এবং তিনি ভাবতে শুরু করেন, আরে আমি কখনো ভাবিনি যে কাজের মেয়ে এত সুন্দর হবে। আমি কখনো ভাবতে পারি না যে আমার বাড়িতে এত সুন্দর একটি মেয়ে আছে। কিছু সময় ধরে তিনি সেই ঘরের ভিতরে সেই তার ছেলের দৃশ্য দেখে যাচ্ছিলেন, এবং ধীরে ধীরে আবার দরজা বন্ধ করেন এবং সেখান থেকে চলে যান এবং নিজের ঘরে ঘুমাতে চেষ্টা করেন। তিনি ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু তার চোখে ঘুম নেই। কিন্তু এরপর সুভাষ সাহেব যা ভাবছিলেন এবং যা করতে যাচ্ছিলেন এবং এই বাড়িতে কি হতে চলেছে, বন্ধুরা কেউ ভাবতেও পারবে না যে সুভাষ সাহেব কি ভাবছিলেন এখন, এরপর কাজের মেয়ের সাথে কি হতে চলেছে এবং তার ছেলের সাথে কি হতে চলেছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি ধনী পরিবারে বট কাপড় ব্যবসায়ী সুভাষচন্দ্র দাস একটি বড় বাংলোতে বাস করতেন। বাড়িতে মাত্র ৩ জন ছিলেন, সুভাষচন্দ্র দাস, তার স্ত্রী অনিলা এবং ছেলে সজীব। ছেলে সজীব একাদশ শ্রেণী শেষ করেছে এবং পরের শ্রেণীতে বছরে পড়ছে তাদের বাড়িতে। গত কয়েক বছর ধরে একজন কাজের মেয়ে বাড়িতে কাজ করছিল। তার বয়স ১৬ থেকে ১৭ বছর ছিল। মেয়েটির নাম ছিল অঞ্জনা। উত্তরাখণ্ডের চামোলির একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল। তার পরিবার সম্পর্কে কিছু বলতে চাই। পরিবারে বাবা ছিলেন যিনি প্রায় অসুস্থ থাকতেন, এবং বৃদ্ধ মা যিনি প্রতিদিন পরিশ্রম করে কোনোভাবে সংসার চালাতেন। অঞ্জনা যখন জন্ম হল তখন সে খুব সুন্দর দেখতে হল। আসলে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের মেয়েদের সৌন্দর্য আলাদা রকমের, ঈশ্বর তাদেরকে একটি বিশেষ রূপ দিয়েছেন। সেখানকার পরিবেশে এমন যে সেখানকার মেয়েরা খুবই ফর্সা ও সুন্দর হয়। এরকম ভাবে চামোলির মেয়ে অঞ্জনা যখন তার পরিবারের জন্য কাজের সন্ধানে দেরাদুন পৌঁছান, তখন সে খুব বেশি পড়াশোনা করেনি, তবে দেখতে বেশ ভালো ছিল। ঈশ্বর তাকে সৌন্দর্য ধন্য করেছিলেন, এবং তাকে চন্দ্রদাস সাহেবের বাড়িতে কাজ দেওয়া হল। সে বাড়ির সব কাজ ফুল টাইম গৃহকর্মীর মতো সামলাত, রান্না করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত সব কাজ সে করত। তাকে ১০,০০০ বেতনে নিয়োগ করা হয়েছিল। এখন অঞ্জনা সেখানে গত ১ বছর ধরে কাজ করছে। অঞ্জনা সেখানে খুশি ছিল, কিন্তু তার একটি সমস্যা ছিল। তার মালকিন অনিল চন্দ্র দাস সাহেবের স্ত্রী খুব রাগী মহিলা ছিলেন। তার স্বভাব খুব কঠোর ছিল। তিনি প্রতি ছোট বিষয়ে অঞ্জনার উপর চিৎকার করে উঠতেন। অঞ্জনার করা কোনো কাজকর্ম তার পছন্দ হতো না। তিনি তার কথা শুনিয়ে যেতেন এবং অঞ্জনা তার এই ভোগান্তিতে বেশ বিরক্ত ছিল।
অঞ্জনা হয়তো কম পড়াশোনা করেছিল, কিন্তু সে খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিল, খুব খুশি আর ছিল, এবং এখন সে নিজের মনে একটি সিদ্ধান্ত নিয়েছে যে একদিন আমি বাড়ির মালকিন হব, এবং সেই দিন আমি ম্যাডামকে বোঝাবে লোক দেখানো কাকে বলে এবং কেমন লাগে এখন সুভাষচন্দ্রের ছেলে। সজীবের কথা বলি, সে কলেজে যেত এবং কলেজ থেকে ফিরে এসে সে 2 দিন ধরে শুধু নিজের ঘরে পড়াশোনা করত। তার বাবা ভাবতেন যে তাদের ছেলে পড়াশোনা করছে। যখন অঞ্জনা সজীবের ঘর পরিষ্কার করতে যেত, তখন সজীব রেগে যেত এবং অঞ্জনার উপর চিৎকার করত যে, আমি তোমাকে কতবার বলেছি যে যখন ঘরে আসবে তখন ভিতরে আসার আগে ঠক ঠক করবে। তুমি সোজা ভিতরে চলে আসো, তুমি একেবারে বুঝতে পারো না। অঞ্জনা সমী বলত, কিন্তু পরের বার আবার ভুলে যেত। এইভাবে একদিন যখন অঞ্জনা ঘরে যায়, তখন সজীব বাথরুমে স্নান করছিল, এবং যখন অঞ্জনা ঘর পরিষ্কার করছিল, তখন সে তার বালিশের নিচে বই এর মতো কিছু একটা দেখতে পেয়ে সে হতভম্ব হয়ে যায়। এটি একটি ম্যাগাজিন ছিল যা সজীবের। সে একের পর এক পাতা উল্টাতে থাকে, এবং যখন সে তাতে ছাপা কিছু ছবিগুলি এবং লেখাগুলি পড়তে শুরু করে, তখন তার মন ও মস্তিষ্ক উত্তেজিত হতে শুরু করে। ঠিক তখনই সে সজীবের বের হওয়ার শব্দ শুনে, তাই সে তাড়াতাড়ি ম্যাগাজিনটি ফিরিয়ে রেখে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেখান থেকে বেরিয়ে যায়। পরে আবার যখন সেখানে যায়, তখন সজীব ব্যালকনিতে তার ফোনে ব্যস্ত ছিল, এবং তার লাগত তখন বিছানায় রাখা ছিল। তার স্ক্রিনে কিছু চলছিল, এবং যখন অঞ্জনা গিয়ে দেখে, তখন সেখানে একটি ভিডিও চলছে দেখতে পায়। এটি দেখে অঞ্জনদার মনে বিরক্তির সৃষ্টি হয়। অঞ্জনা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে তার ঘরে চলে যায়। তারপর তার মাথা কাজ করা শুরু করে এবং সে তার পরিকল্পনা আসে যে এই চন্দ্র দাস সাহেবের ছেলে সজীব, যাকে সে খুব সহজেই তার জালে ফাঁসাতে পারে, এবং সে যে পরিকল্পনা উদ্দেশ্য তৈরি করেছিল তাতে সে সফল হতে পারে। সে তার প্রাণ নিয়েছিল। এখন সজীবের ঘরে যায় এবং ঘর পরিষ্কার করে। সে এমনভাবে ঘর পরিষ্কার করেন, ঘরের কাজকর্ম করার সময় সজীবের নজর তার উপর পড়ে। কাজের মেয়েটিও সজীবের দিকে চেয়ে মুচকি হাসতে শুরু করে। এখন আসলেই তাই ঘটে। সে তার উদ্দেশ্য সফল হতে দেখতে পায়, কারণ যখনই অঞ্জনা সেভাবে ঘরে কাজকর্ম করত, তখন সজীব তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে। এটা খুব ভালো করে বুঝতে অঞ্জনা। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন সজীব ও অঞ্জনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করল। অঞ্জনা বুঝে গিয়েছিল যে তার সঠিক লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল। তার সাথে অনেক ভালোবাসা নিয়ে কথা বলত। একদিন রাতে যখন সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে, তখন অঞ্জনা রাত 11টার দিকে সজীবের ঘরে গিয়ে কড়া শব্দ করে। এত রাতে কি এসেছে ভাবতে ভাবতে সজীব দরজা খুলে দেখে অঞ্জনা তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলে, হ্যাঁ, এত রাতে তুমি এখানে কেন? কি কারণে এখানে আসছে? অঞ্জনা বলেন, আমার শরীর ভাল লাগছিল না, আমি ঘুমাতে পারছিলাম না। ভাবলাম তুমি জেগে আছো, তাই তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। এরপর তাদের কথোপকথন এগোতে থাকে। তখন অন্ধকার রাত বন্ধ ঘরে দুইজন গল্প করতে শুরু করে, যদিও তাদের মনে আগে থেকে কিছু না কিছু চলতে থাকে। অঞ্জনা তখন বুঝতে পেরেছিল যে সজীব তার প্রেমে পড়ে গেছে। বন্ধুরা প্রতিদিন রাতে অঞ্জনা সজীবের ঘরে চলে যেত এবং তারপর সজীব অঞ্জনার সাথে। এই ঘটনা প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলতে থাকে। এখন তাদের সম্পর্ক এতটাই বেড়ে গিয়েছিল, যেদিন ও অঞ্জনা সজীবের সাথে দেখা করত, সজীবের পরের দিন অঞ্জনাকে তার ঘরে ডাকলেন। সজীব অঞ্জনাকে জিজ্ঞেস করলেন, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি আমার এই কথা কারো কাছে কোনোদিন বলবে না। অঞ্জনা বলল, ঠিক আছে সুজীব, আপনি বলুন। আপনার কথা আমার কাছে গোপন থাকবে, কোনো দিন কেউ কিছু জানতে পারবে না। আপনি মন খুলে আমার সঙ্গে আপনার গোপন কথা শেয়ার করতে পারেন। আমি আপনাকে সাহস দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নিঃসন্দেহে নির্ভয়ে আমার সঙ্গে আপনার কথা শেয়ার করতে পারেন। সজীব তখন বল, অঞ্জনা, আমি তোমাকে যত টাকা লাগে আমি দিব, তোমার যত টাকার প্রয়োজন হয় তুমি শুধু একবার আমাকে বলবে যে সজীব, আমার টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকা দেব, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছে একটা অভিনয় চাই। অঞ্জনা তখন বলল, সজীব, আপনি বলুন কি কিসের অভিনয়? কাজের মেয়েটি তখন বলল, সঞ্জীব, আমি আপনার সাথে সকল নাটক অভিনয় করতে পারব, কিন্তু আমার বাবা খুব অসুস্থ, তাই আমার অনেক টাকার দরকার। যদি আপনি আমাকে টাকা দেন তাহলে আপনার যে কোনো কথা আমি রাখব। শুধু অভিনয় তো?
আমি কি পারবো অভিনয় করতে? আমি তো কখনো নাটক করিনি বা অভিনয় করিনি। তাহলে কি আমি সেই অভিনয় করতে পারবো? আপনার যদি মনে হয় আমি অভিনয় করতে পারবো, তাহলে তুমি আমাকে কিছু টাকা দিতে পারো। আর সেই টাকার বিনিময়ে তুমি যেখানে আমাকে নিয়ে যাবে, সেখানে আমি তোমার সাথে যাব। সজীব তখন কাজের মেয়েটিকে 50,000 টাকা দিয়ে বলল, আপাতত এই টাকাটা রাখ। কাজের মেয়েটি তখন বলল, সজীব, আমার 50,000 টাকা হলে চলবে না, আমার আরও কিছু টাকার দরকার। আপনি আমাকে 5 লাখ টাকা দিবেন, তাহলে আমার বাবাকে আমি সুস্থ করে তুলতে পারব। যদি আপনি আমাকে 5 লাখ টাকা দেন, তাহলে আপনি আমাকে যে অভিনয় বা নাটক বলবেন, আমি আপনার সাথে অভিনয় বা নাটক করতে রাজি আছি। সজীব তখন একটু চিন্তায় পড়ে গেল যে এত টাকা আমার হাতে তো নেই, কিন্তু আমার মামার কাছে আছে। তখন সজীব মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করছি, কিন্তু তুমি আমার সমস্ত কথা রাখতে হবে। সজীব তার বাবাকে বলল, বাবা, আমার 5 লাখ টাকার দরকার। তার বাবা তাকে প্রশ্ন করে, এত টাকা তোর কেন প্রয়োজন? সজীব বলল, বাবা, আমি বলতে পারবো না, আমি এটুকু জানি, তুমি আমায় 5 লাখ টাকা দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? আমি না জেনে আমি তোকে টাকা দিতে পারবো না। টাকাটা আমার ভীষণ প্রয়োজন, প্লিজ বাবা, টাকাটা দাও। সজীবের বাবা তাকে 5 লাখ টাকা দিয়ে দিল এবং সজীবের পিছু নিল। সজীবের বাবা ভাবল যে আমার ছেলে এই টাকাগুলো নিয়ে কি করে তা আমার জানতে হবে। তারপর টাকাটা নিয়ে যখন কাজের মেয়ের হাতে তুলে দিল, তখন সজীবের বাবা বিশ্ব দেখল। পরের দিন সজীবকে তার বাবা ডেকে নীল বলল, তুমি কাজের মেয়েকে টাকা দিয়েছ কেন? সজীব কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কাজের মেয়েকে গিয়ে বলল, তোমাকে তো আমি টাকা দিয়েছি, এখন তুমি আমার সাথে চলো। বন্ধুরা, ব্যস্ততার কারণে আজকের গল্পটি শেষ করতে পারলাম না। গল্পের পরবর্তী পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। 1